রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত নওদার সিপিএম পার্টির সদস্য শ্রমিক মণ্ডল কি বললেন শুনুন। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আজ সকালে তার পাম এভিনিউয়ের বাসভবনে। এটা সারা রাজ্যেরই আমাদের পার্টি কর্মী এবং অসংখ্য সাধারণ মানুষের কাছে এটা একটা অত্যন্ত দুঃখের সংবাদ। সার্বিকভাবে তিনি অসুস্থ ছিলেন, তবু তিনি জীবিত ছিলেন। এই সময়ে দাঁড়িয়ে আমাদের পার্টি এবং বামপন্থী কর্মীদের কাছে অত্যন্ত প্রেরণার মানুষ হিসাবেই তিনি ছিলেন। অশক্ত শরীরেও তিনি শেষ ব্রিগেড, যেটা যুব ফেডারেশনের ডাকে হয়েছিল, সেখানে তিনি তার বার্তা পাঠিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের মধ্যে। এই অসময়ে দেশের এবং রাজ্যের রাজনীতির এই একটা মুহূর্তে তাকে হারানোটা আমাদের মতো বামপন্থী কর্মীদের কাছে অত্যন্ত শোকের বিষয়। তিনি সকালে প্রয়াত হয়েছেন। তার মৃতদেহ এসেছে আর কি আলিমুদ্দিন স্ট্রিটে আমাদের পার্টির রাজ্য দপ্তরে। শোক জ্ঞাপন করছে আমাদের কর্মীরা। মৃত্যুকালে ওনার বয়স কত হয়েছিল? ওনার জন্ম 1944। মোটামুটি 80 বছরই আর কি, সেই হিসেব করলে আর কি 80 বছর। কি রোগে আক্রান্ত হয়েছিলেন? ওনার সিওপিডি ছিল, মানে শ্বাসকষ্টে উনি ভুগতেন। এটা একটা দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিন থেকেই উনি এটা নিয়ে শারীরিকভাবে আজকে প্রচন্ড শ্বাসকষ্ট এবং সেটা শেষে হার্ট ব্লকেজ যা হয় আর কি সিওপিডির পেশেন্ট। ওনার ফ্যামিলিতে কে কে রয়েছেন? ওনার স্ত্রী রয়েছেন, ওনার কন্যা সুচেতনা রয়েছে এবং তার জামাতা। এই ছোট ফ্যামিলি ওনাদের। উনি তো জানেন যে একটা ছোট আর কি মোটামুটি 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাটেই, পুরোনো ফ্ল্যাটেই তার জীবনটা কাটিয়েছে। এই মুহূর্তে ওনার মৃত্যুতে আপনাদের দলের কতটা ক্ষতি হলো বলে মনে হচ্ছে? বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বোধহয় বাঙালির কাছে একটা শেষ ছিল যে দেখুন, পশ্চিমবাংলার 77 সালে বামফ্রন্ট সরকার আসা, উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন নভেম্বর মাসে, মানে জ্যোতিবাবু জীবিত অবস্থাতেই কার্যভার ওনাকে ছাড়েন নভেম্বর মাসে 2000 সালে। তারপরে 2001-এ আবার উনি নির্বাচিত হলেন। 2011 অবধি বুদ্ধবাবুই মুখ্যমন্ত্রী ছিলেন। বুদ্ধবাবু এটা মনে করতেন যে পশ্চিমবাংলার 77 সালে আসার পর ভূমি সংস্কার হওয়া, দেশে শিল্প মানে সবুজ বিপ্লব হয়েছে। একটা সময় আমাদের পশ্চিমবাংলার 77 সালে যখন বামফ্রন্ট সরকার এসেছিল তখন চাহিদাগুলো ছিল অন্যরকম, মানুষ খাবার চাইতো। বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে আসা হচ্ছে খাদ্য আন্দোলন। 60-এর দশকে খাদ্য আন্দোলন, খাদ্যের দাবিতে রাস্তায় তখন আন্দোলন হতো। এই 77 থেকে একটা দীর্ঘ লড়াই, ভূমি সংস্কার, বর্গা আইন, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা, এই সমস্তর মধ্যে দিয়ে পশ্চিমবাংলা খাদ্যে স্বনির্ভর হওয়া, ধান উৎপাদনে প্রথম হওয়া, গম উৎপাদনে তৃতীয় হওয়া, মৎস্য চাষ, সবজি চাষে এগোনো, এইরকম একটা জায়গা যখন তৈরি হলো তখন বাঙালি এরা চাইছিল যে আমরা যে এই বিপুল শিক্ষার যে বিস্তার হলো, সবাই তো আর মাঠে যেতে চায় না। এই প্রজন্মের সেই প্রজন্মের ছেলে মেয়েরা তখন যারা MA BA পাশ করলো, তারা একটা শিল্পোন্নত বাংলা চেয়েছিল। শিল্প হোক, কারখানা আসুক, এবং বুদ্ধদেব বাবুর হাত ধরে সেই স্বপ্নটা বাস্তবায়নের পথে এগোচ্ছিল। শালবনীতে জিন্দালরা ইস্পাত কারখানা করতে চাইছিল, সিঙ্গুরে একটা কারখানা হচ্ছিল, টাটা আপনার
নয়াচর, পরে আমরা ওটা শিফট করলাম ওই হলদিয়ার মতোই নন্দীগ্রামকে কেন্দ্র করে আমরা একটা কেমিক্যাল হাব করতে চাইছিলাম পশ্চিমবাংলায়। এই জায়গাটা হচ্ছে পশ্চিমবাংলার, ওনার চলে যাওয়ার সাথে সাথেই বোধহয় ওনার ভাবনার সাথে আমরা বাঙালিরা বা ওনার ভাবনাটাকে এই সমাজ তারা প্রত্যাখ্যান করেছে। 2011 সালের নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, মানে আমাদের বামফ্রন্টের শিল্প স্থাপনার যে প্রয়াস সেটা সেখানেই হচ্ছে তার ইতি হয়। এরপরের পশ্চিমবাংলার পরিস্থিতি আপনারা সব জানেন আর কি। তিনি রাজ্যে কতবার মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন? প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি 2000 সালে, যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন। তার আগে তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন। 77-এর নির্বাচনে উনি জিতেছিলেন এবং দীর্ঘদিন তথ্য সম্প্রচার দপ্তর উনি সামলাতেন। 96 সালে এসে তার সাথে যুক্ত হয় স্বরাষ্ট্র। 2000 সালে এসে জ্যোতিবাবু 96 সালে স্বরাষ্ট্র এবং উনি উপমুখ্যমন্ত্রীও হন। তখন আমরা একটা করলাম, কারণ জ্যোতিবাবু নিজে বারবার বলছিলেন যে তিনি এই পদ থেকে অব্যাহতি চান আর কি। এগুলো খুব বিরল ব্যাপার আর কি, কমিউনিস্টদের কাছে এটা পায় যে আমি জীবিত অবস্থায় কেউ পদ ছাড়তে চাওয়া। তো জ্যোতিবাবু তখন 2000 সালের নভেম্বর মাসে, সম্ভবত দিনটা ছিল আমার যতটুকু স্মরণে আসে আর কি, যে 6 নভেম্বর বোধহয় ছিল সেটা, উনি উপমুখ্যমন্ত্রী থেকে পূর্ণ মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তারপরে 2011 নির্বাচন উনি জেতেন, 2006 নির্বাচনও উনি জেতেন এবং বামফ্রন্ট সরকার হয়, দুবারই উনি হন। সব মিলিয়ে ওনার কার্যকাল মোটামুটি 11 বছর। 2011-তে উনি যাদবপুরে, 87 থেকে তিনি যাদবপুরে দাঁড়াচ্ছিলেন, পরপর 5 বার যাদবপুরে জিতেছিলেন। প্রথম নির্বাচনটা 77-এ লড়েছিলেন কাশীপুর থেকে। তো উনি একজন, এইটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে বাঙালি, মর্যাদাপূর্ণ যে বাঙালি, যে বাঙালিয়ানা, তারও একটা রাজনৈতিক পরিসরে তারও একটা অধ্যায় ওনার মধ্য দিয়ে শেষ হলো। একদম মানে শুভ্র বসন, মানে নিষ্কলঙ্ক ধুতি পাঞ্জাবি পরা, সারা জীবনে সাদা পাঞ্জাবি পরা এই যে বাঙালি। এবং উনি ভীষণ, বিরোধীরা সমালোচনা করে, আমাদের পার্টিতেও অনেকে করেন, যে উনি একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন। মমতা ব্যানার্জি 26 দিন ধরে হচ্ছে এক্সপ্রেসওয়ে অবরোধ করে আন্দোলন করেছিল, ওর জায়গায় অন্য কেউ থাকলে ওকে ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে তুলে দিত। তো উনি এটা করেননি। এমনকি হচ্ছে রাজ্যপালের মধ্যস্থতায় যে মিটিং মমতা ব্যানার্জির সাথে হচ্ছিল, তখন উনি ভীষণ তাকে অসহায় দেখাচ্ছিল। উনি প্রায় মমতা ব্যানার্জিকে হাত জোর করে বলেছিলেন যে আপনি যে পরিমাণ কম্পেনসেশন চান, কিন্তু কারখানাটা হতে দিন পশ্চিমবাংলায়। এই যে একটা নরম ব্যাপার, সেটা নিয়ে অনেকে খুব আছে যে এরকম একটা নরম মানুষ। কিন্তু আজকাল এটা হয়তো যে ভদ্রলোকের ভদ্রতাটাকেও আমরা অনেক সময়, মানে এরা রাজনীতিতে বেমানান। পরবর্তী ইতিহাস যেভাবে লেখা হচ্ছে যে এই মানুষেরা বোধহয় শেষ প্রজন্ম পশ্চিমবাংলার রাজনীতিতে, অধ্যায়টার সমাপ্তি ঘটেছে। যে উনি অসাধারণ ভালো কবি ছিলেন, মানে ওনার এই দিকগুলো উনি অসাধারণ। মানে আমি এই মায়াকোভস্কির অনুবাদ করেছিলেন, এছাড়া অনেক প্রচুর অনুবাদ কবিতা। ওনার কাকা ছিলেন সুকান্ত ভট্টাচার্য, তিনিও আমাদের পার্টির ফুল টাইমার ছিলেন। সেই পরিমণ্ডল থেকে উঠে আসা একটা মানুষ, তার লেখা স্বর্গের নিচে বিশৃঙ্খলা, এগুলো এখনো হচ্ছে বেস্ট সেলার হয়। এই আপনি বলতে পারেন যে হ্যাঁ, অনেকে তো অনেক কবিতার বই লিখেছে ইত্যাদি ইত্যাদি, মানে সবকিছুরই তো একটা বিষয় আছে যে তার গুণমান বা তার রুচি, তার সেটা, সেই ব্যাপারে বুদ্ধবাবু একজন পরিশীলিত বাঙালি বলতে আমরা যা বুঝি সেটা ছিলেন। তার এই বিদায়ে বাংলার সেই অর্থে ভদ্রলোকের যে রাজনীতি, আপনি বলি ভদ্রলোক শব্দটা আবার অনেক সময় খুব খারাপ অর্থে ব্যবহার হয়,
যে ভদ্র মানুষ, ভদ্র বলতে আমি এটাই বলতে চাই যে যিনি মিতভাষী, তিনি একবার বোধহয় বলেছিলেন আর কি যে ভীষণভাবে আমাদের সংবাদপত্রে ওনার অনেক কথা যে আমরা 236, ওরা এই 70 বা কিছু একটা এরকম একটা শব্দ নাকি বাক্যবন্ধ বলেছিলেন। আমাদের বাঙালির কানে বা ইয়েতে তখন হয়তো অনেকের খারাপ লেগেছিল, কিন্তু আজকে ঠিক বিরোধীদেরকে ঠিক কোন ভাষায় তারপরে বলা হয়েছে, এবং আসলে হয় এটা মিডিয়া, উনি এটা বলে তারপর একটা শব্দ তিনি বাক্য বলেছিলেন, দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েন্স। এই বাক্যবন্ধ নিয়েও প্রচুর সমালোচনা আজকের মিডিয়ার লোকেরা করেছে। তারাই করেছে যারা এখন যাদের জন্য এটা করতে গেছিল তাদের হাতে প্রতিদিন সেই সংবাদ মাধ্যম যখন নিগৃহীত হয়, তবে অনেকেই হচ্ছে সংবাদ মাধ্যমের লোকজন তো বিক্রি হয়ে গিয়ে মহানায়ক থেকে আরম্ভ করে সব প্রাইজই পাচ্ছে। পশ্চিমবাংলাটা পাল্টে গেল। এই পাল্টে যাওয়ার ইয়েতে মানুষটা ছিলেন যে উনি ছিলেন আমাদের শুধু পার্টির নয়, পশ্চিমবাংলাবাসীর সেই স্বপ্ন যে পশ্চিমবাংলা আজকের দিনের যে পরিচিতি, আপনি যান বাইরের শহরে, পশ্চিমবাংলা মানে হচ্ছে যে এরা হচ্ছে র্যাগ পিকার্স। ব্যাঙ্গালোর শহরে গিয়ে যারা কাগজ কুড়িয়ে বেড়াচ্ছে, আপনি কথা বলতে গেলে দেখবেন সে বাংলায় কথা বলছে। কেরালে গিয়ে যে লোকটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা করছে, মাথায় করে ইট বয়ে বেড়াচ্ছে, দেখবেন বাংলা থেকে গেছে। তো এই যে বাঙালির যে বিষয়টা হয়েছে, চাকরি বাকরি, দুর্নীতি, মন্ত্রীরা জেল খাটা, এই যে পরিমণ্ডল তৈরি হলো বাংলায়, সেটা ওনাকে দেখে যেতে হলো। এবং এটাই হচ্ছে বেদনার যে এখান থেকে কোনো নিষ্কৃতি পশ্চিমবাংলাকে দেওয়া গেল না আর কি। উনি জীবিত অবস্থায় অন্তত একটা, উনি যে পথে পশ্চিমবাংলা চলুক চেয়েছিলেন, ওনার দেখানো, উনার ওই যে এখনো যেটুকু হচ্ছে না পশ্চিমবাংলার ওই যে নিউ টাউন, যেখানটায় আপনার ওই সেক্টর 5 পর নিউ টাউনে গিয়ে এখন যেটুকু হচ্ছে, কিছু কোম্পানিতে কাজ পাচ্ছে আমাদের ছেলেরা, সেটুকু ওই বাম জামানায় ওনার করা আর কি। ওনার স্বপ্ন ছিল যে হায়দ্রাবাদ কেন, ব্যাঙ্গালোর কেন, আমাদের এখানটায় বড় আইটি হাব হবে, গুজরাট কেন, আমাদের এখানটায় টাটার বড় ফ্যাক্টরি হবে, ইয়ে হবে, আমাদের ছেলেমেয়েরা তারা মানে পলিটেকনিক, আইটিআই, সবাই যে বড় ইঞ্জিনিয়ার হবে তারা এইসব পাশ করে আর কি এইসব কারখানাগুলোয় কাজ করবে। সেটা হলো না পশ্চিমবাংলায়। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24।